দুর্নীতি এবং দুর্নীতি। আজকে বিগত ৭৫ সরকার, অন্তর্বর্তী সরকার যে শ্বেতপত্র প্রকাশ করে ১৭ বছরের ২৭ লক্ষ কোটি টাকা বিদেশে পাচার হয়েছে। তাহলে কীভাবে বলবো বাংলাদেশটা গরিব? নিশ্চয়ই বাংলাদেশ গরিব নয়। এত টাকা পেল কোথায়? পাচার হয়েছে এত টাকা, দেশে ওই টাকা আরও অনেক কিছু আছে। তো এই দেশটা গরিব না। এই দেশের সমস্যা কোথায়? সমস্যা দেশের ৫৪ বছরে সৎ নেতৃত্বের, যারা সততার সাথে দুর্নীতি মুক্ত হয়ে দেশকে তার পরিচালনা না করার কারণেই দেশের সম্পদ লুটপাট হয়েছে, জনগণের কোনো ভাগ্যের পরিবর্তন হয়নি। দল ক্ষমতায় এসেছে, নতুন দল ক্ষমতা আসছে, তাদের ভাগ্যের পরিবর্তন হয়েছে, কিন্তু জনগণের ভাগ্যের পরিবর্তন আমরা দেখতে পাইনি। আমরা কিভাবে বিশ্বাস করতে পারি আপনারা সেই পথে পা বাড়াবেন না? অতীত ইতিহাসকে আমাকে স্মরণ করে দেয় যে আমরা দেখেছি যে সরকারি আমলই হোক না কেন, পাঁচবার দুর্নীতি চ্যাম্পিয়ন হয়েছি। আমরা সামনে যে দুর্নীতি চ্যাম্পিয়ন হতে পারবো না, তার নিশ্চয়তা কে দেবে আমাদেরকে? তাই আমরা আপনাদের কথা শুনতে চাই না। ভাষার কথামালা দিয়ে আমাদের আকৃষ্ট করবেন না। কাজের মাধ্যমে প্রমাণ করুন আপনার দুর্নীতি মুক্ত হয়ে এই বাজেটটাকে অক্ষর রেখে পালন করার চেষ্টা করবেন। আমি মনে করি আজকে ৩48 জন এমপি একযোগে যদি আমরা শপথ বাক্য করি একটি টাকার দুর্নীতি আমরা করব না, তাই দুর্নীতি বাংলাদেশ থেকে উৎখাত হবে ইনশাআল্লাহ। আমাদের মনে রাখতে হবে বাংলাদেশের সাধারণ অশিক্ষিত লোক দুর্নীতি করেন না, দুর্নীতি করে শিক্ষিত লোকেরাই। কেন তারা বিভিন্ন পদে দায়িত্ব পালন করে থাকেন। কেন শিক্ষিত লোকেরা শিক্ষিত হবে দুর্নীতি করেন? তার প্রধানত কারণ আমরা অনেক কিছুই করেছি, উন্নয়ন করেছি, কিন্তু মানুষের মানব জগতের উন্নয়নের জন্য, চারিত্রিক উন্নয়নের জন্য শিক্ষা ব্যবস্থার মধ্যে কোনো আমূল পরিবর্তন করি নাই। শিক্ষামন্ত্রী অনেক সুন্দর সুন্দর কথা বলেছেন, কিন্তু এই লোকগুলোকে ভালো করার জন্য, সৎ করার জন্য দিনী শিক্ষা ছাড়া, ধর্মীয় শিক্ষা ছাড়া কোনো দেশে কোনোভাবে সৎ লোক তৈরি করা সম্ভব হয় না। আইন দিয়ে লোক সৎ করা যায় না। বিশেষ করে আমাদের মতো তৃতীয় বিশ্বের দেশগুলোতে আইনের ফাঁক ফোকর দিয়ে অনেকে বেরিয়ে আসতে পারে। মামা খাওয়া টাকার জোরে আইন নিজে কেনা যায়। আর এখানে যদি আমরা দিন শিক্ষা, নৈতিকতা শিক্ষার প্রথম এখন থেকে না করি, আমাদের ভবিষ্যৎ প্রজন্ম আরও ক্ষতির দিকে, যেটা আমাদেরকে তার কোনো সময় ক্ষমা করবে না। তাই মাননীয় প্রধানমন্ত্রীকে বলতে চাই, উল্লেখ করে মাননীয় স্পিকার উনি অনেক উদ্যোগ গ্রহণ করেছেন। আমি অনুরোধ করব যারা বাংলাদেশের আগামী প্রজন্ম, আমাদের যে তরুণ যারা আজকে লেখাপড়া করার স্কুল কলেজ বিশ্ববিদ্যালয়ে যাচ্ছেন, তাদের অনেক শিক্ষার পাশাপাশি নৈতিক শিক্ষা, ধর্মীয় শিক্ষার দিকে আপনার জোর দিন। ইনশাআল্লাহ বাংলাদেশ সম্ভাবনার দেশ, এই বাংলাদেশ সম্পদের দেশ। এই সম্পদ সম্ভাবনা আগামী প্রজন্ম নৈতিক ধর্মীয় শিক্ষা এবং আধুনিক শিক্ষার সমন্বয়ে একটা সুন্দর আমাদের দেশ দুনিয়ার সামনে পেশ করতে পারবে ইনশাআল্লাহ। মাননীয় স্পিকার, আজকে অত্যন্ত দুঃখের সঙ্গে বলতে হয় আমরা বৈষম্যের বিরুদ্ধে আন্দোলন করে দেশটাকে নতুনভাবে সাজিয়ার জন্য জুলাই যুদ্ধের মাধ্যমে আজকে এই পর্যায়ে এসেছি। কিন্তু আজকে আমরা ৪ মাসের মধ্যে যা দেখলাম কর্মকাণ্ডে, আমরা সবচেয়ে বৈষম্যের শিকার। আজকে বাংলাদেশ বিরুদ্ধে যারা আমরা এমপি রয়েছি, সবচেয়ে বৈষম্যের শিকার। 1:10, 1:15 পর্যন্ত আমাদের ভারতের মধ্যে পার্থক্য দেখা দিচ্ছে। কেন করা হচ্ছে? আমরা বলছি সবার আগে বাংলাদেশ, এ কথা অত্যন্ত সুন্দর স্লোগান, কিন্তু কর্মকাণ্ডে কি প্রমাণ হয়? সবার আগে বাংলাদেশ, তার আগে বিএনপি, তার আগে বিএনপির এমপিরা। তো আমরা কোথায়? এটা থাকলেও দেশে ভারসাম্য থাকবে না, বৈষম্য দূর হবে না। মাননীয় স্পিকার, যে কোনো বাজেট সফল বাস্তবায়নের জন্য রাজনৈতিক স্থিতিশীলতা দরকার, কিন্তু সরকারের কর্মকাণ্ডে মনে হয় না রাজনৈতিক স্থিতিশীলতা চায়। আজকে মর্নিং সোজা ডে আমাদের বিরোধী নেতা বলেছেন, তা একটা ভুল ব্যাখ্যা দিয়ে বলেছেন, মর্নিং সোজা বলতে বোঝাচ্ছে আপনার ফ্যামিলি কার্ড, অমুক কার্ড, তমুক কার্ড। আরে ভাই, জন্ম তো হয়েছে আপনার পরে। আপনাদের আমাদের শপথ দিয়েছেন 12ই ফেব্রুয়ারি, 17ই ফেব্রুয়ারি। তাই জন্ম হলো তখনই তো আপনার শপথ একটা নেন নাই, যে শপথ জনগণের কাছে আপনার ওয়াদা করেছিলেন, মিটিং মিছিল আপনারা বলেছেন, গণভোটের পক্ষে আপনারা
প্রচারণা চালিয়েছেন যে আমরা ক্ষমতায় গেলে আমরা সংশোধন করবো, সংবিধান সংস্কার করব। কিন্তু আপনারা এমপি হওয়ার শপথটা গ্রহণ করলেন, কিন্তু সংবিধান সংস্কার শপথটা গ্রহণ করলেন না। তখন থেকেই তো আপনাদের সম্পর্কে জনগণের মধ্যে একটা বহুল সৃষ্টি হয়েছে। এবং এই জনগণের 70% জনগণের যে আকাঙ্ক্ষা, যে চাহিদা, যে দাবি, যা দেশকে পরিবর্তন করবে, নতুনভাবে দেশ এগিয়ে যাবে, সেই আকাঙ্ক্ষা যদি আপনারা পূরণ করতে না পারেন, স্বাভাবিকভাবে দেশে রাজনৈতিক হিসেবে থাকবে না, রাজনৈতিক অস্তিত্বের সৃষ্টি হবে। আমরা যারা বিরোধী আছি জনগণের কাছে ওয়াদাবদ্ধ যে আমরা বাংলাদেশকে আগের পিছের দিকে নিয়ে যেতে চাই না, বাংলাদেশকে আমরা এগিয়ে নিতে চাই। সংস্কারে একটা কাজও আপনি হাত দিলেন না, সবটাই বন্ধ করলেন। আপনার সুপ্রিম কোর্টে স্বাধীন বিচার থেকেও কিছু করতে পারলেন না, আইন বিচারালয় নিজের হাতে রাখার চেষ্টা করলেন। পুলিশ কমিশনকে মারলেন না আপনারা, আর অনেক কমিশন হয়েছে, একটা বাস্তবায়ন করা হয়নি। আশ্বাস দিচ্ছেন, আশ্বাসে মানুষ কতটুকু বিশ্বাস করবে? 4 মাসে পরে তো সে আশ্বাসে আমরা এখনো সন্তুষ্ট হতে পারলাম না। তা আমি মাননীয় স্পিকার, আমরা অনুরোধ করতে চাই, আপনারা যে বিষয়টা সংসদের মধ্যে ফয়সালা হওয়া উচিত সেই বিষয়টা সংসদের বাইরে নিয়ে যাবেন না। দেশের জন্য, আপনার জন্য, কারোর জন্য ভালো হবে না। আমাদের নেতা, তার ব্যাপারে বলা হয়েছে বিপ্লবের ডাক দিয়েছেন। আমাকে এখানে অনেক সদস্য বলেছেন উনি কৃষি বিপ্লবের ডাক দিয়েছেন। বিপ্লবের ডাক দিতে হবে না। যে সত্যি সে চেতনা যদি ধারণ করেন আর বাস্তবায়ন না করেন, জনগণই বিপ্লব করবে। 17 বছর রাজনৈতিক দলগুলো আমি ফ্যাসিস্টকে সরাইতে পারি নাই, কিন্তু বিশ্ববিদ্যালয়, কলেজ, স্কুল ছাত্ররাই যখন রাজপথে নেমে আসছে, আমরা তখন সাহস করে এগিয়ে গিয়ে এই শক্তিকে আরো সংহত করে আমরা তাদের পতন হতে সমর্থ হয়েছি। তাই আপনারা যতই চেষ্টা করেন, জোর করে ক্ষমতা থাকা যায় না। আপনারা জনগণের পালসটা বোঝেন, জনগণ কি চায়। তাই আমি মাননীয় স্পিকার, আপনাদের মাধ্যমে আপনাদের বলতে চাই যে আপনারা অবিলম্বে জুলাই সনদ বাস্তবায়ন করেন, গণভোটের রায়কে আপনারা বাস্তবায়ন করার চেষ্টা করেন। মাননীয় স্পিকার, সময় আমার দিকে এগিয়ে শেষ দিকে হচ্ছে, এলাকা বলতে পারবো না। আপনারা জামাতকে নিষিদ্ধ কথা বলেছেন, আমি শুধু একটা কথা বলতে চাই, নিষিদ্ধের মাধ্যমে ধরলে আমরা নিষিদ্ধ হয়ে গেলাম, এই শূন্যস্থান পূরণটা করবে কে? আপনারা কি একাই দেশ চালাবেন? আপনাকে একদলীয় শাসন কায়েম করবেন? যে না করে এটা কে পূরণ করবে? আপনারা কি আওয়ামী লীগকে পুনর্বাসন করতে চাচ্ছেন? আমি তো মনে করি আওয়ামী লীগকে পুনর্বাসন করতে চাচ্ছি।